এডু পরিবারের লাইফে একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে। এইটা 70-80% কিন্তু আমাদের এইটাই প্রশ্ন, আমাদের বাচ্চারা কিভাবে বাসায় বসে জাস্ট মোবাইলটা ইউজ করে পড়াশোনাতে ভালো করবে। বাচ্চাকে মোবাইল দিব, সে তো নষ্ট হতে পারে, এমনি মোবাইল আসক্তি বেশি, এরপরে যদি আবার অনলাইনে পড়াশোনাটাও মোবাইলে ঢুকে যায় তাহলে আমাদের বাচ্চারা পিছিয়ে পড়বে। কিন্তু আগামীতে কল্পনা করেন যে আমাদের বাচ্চারা টেকনোলজির বাইরে পড়াশোনাটা কিভাবে পাবে। তার মানে এপ্রিল মে 2টা মাস আমার এমন এফেক্টিভ মাস, এই 2 মাস যদি ঠিকমতো পড়াশোনা না করি, জুনের প্রথম উইকলিতে বা মাঝামাঝিতে কিন্তু আমাদের ষান্মাসিক বা হাফ ইয়ারলি পরীক্ষা। আমি কি করব এখন? বাংলাদেশে প্রথমবার স্টুডেন্ট কেয়ার অ্যান্ড প্যারেন্টস সাপোর্ট সিস্টেম, যে কোচিংয়ের বাইরে এইটা যদি আমরা শুরু করি, কেয়ারটা কেমন হয়। আমি আবার ক্লাস নেওয়ার সময় এঙ্গেজিংটা পছন্দ করি, যে আমি কিন্তু অন্য ক্লাস নেই, একাডেমিক ক্লাসের বাইরে অন্য স্কিল ডেভেলপমেন্টের উপরে আমি অনেকগুলো সেশন নিয়ে থাকি। অনলাইনেই নেওয়া হয় বিশেষ করে বেশি। আমাদের অফলাইন যেহেতু উত্তরবাড্ডাতে, ঢাকাতে আমাদের উত্তরবাড্ডা অফিস, সেখানে আমাদের অফলাইনের সেশন হয়। বোর্ডে যেটা আছে এটা ছোট্ট, এটা আসলে আমাদের ওয়েলকাম ব্যানার। এখানে লেখা আছে ঈদ স্পেশাল সেশন, গ্র্যান্ড ঈদ ওরিয়েন্টেশন এডু কেয়ার লঞ্চ। তার মানে এডু কেয়ার লঞ্চ এই জিনিসটা কি, এইটাই কিন্তু আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় এবং সবচেয়ে বেশি মজাদার আমাদের জন্য। এডু পরিবারের লাইফে একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে এইটা, এবং এইটাকে বেস করে যারা আমরা আজকে এখানে আছি, ক্লাস 6 আছি, 7 আছি, 8 আছি, 9 আছি, 10-এর 9-10 তো আবার 2-3টা করে বিভাগ আছে না, সায়েন্স আর্টস কমার্স 3টাই আছে। তো সব মিলে আমরা প্রায় 1000 মানুষ এখন অনলাইনে আছে দেখতে পাচ্ছি, সব ক্লাস মিলে। কিন্তু স্টুডেন্ট সংখ্যা যেহেতু 5000-এর উপরে আছে আমাদের অল বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে, এবং এটা আমরা এই বছর দেখা যায় জুন পর্যন্ত প্রায় 10,000 ক্রস করবে। সংখ্যাটা এই জন্যই বলা, যে সংখ্যা দিয়ে কি আসলে আমাদের এডুকেশন সিস্টেম কোয়ালিটি এগুলো বিচার করা যায়? ব্যাপারটা এরকম না, যে আমাদের উপর আস্থা রাখা, আমাদের উপর ভরসা করা, যে একটা সিস্টেম অনলাইনে পড়ায় যাকে দেখা যায় না, সেটার উপর বেস করে একটা সন্তান বা আমাদের বাচ্চারা কিভাবে এটা থেকে সার্ভিসটা নেবে, কিভাবে আমার বাচ্চা বাসায় বসে জাস্ট মোবাইলটা ইউজ করে পড়াশোনাতে ভালো করবে, এটাকে বিশ্বাসযোগ্য। খুবই কম মানুষ আছে যারা একটু মডার্ন, যারা একটু শহর কেন্দ্রিক, অনেক ফ্যামিলি এটা বুঝি। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমি নর্মালাইজ করি যে এটা 70-80% কিন্তু আমাদের এইটাই প্রশ্ন, বাচ্চাকে মোবাইল দিব, সে তো নষ্ট হতে পারে, এমনি মোবাইল আসক্তি বেশি, এরপরে যদি আবার অনলাইনে পড়াশোনাটাও মোবাইলে ঢুকে যায় তাহলে আমাদের বাচ্চারা পিছিয়ে পড়বে। এক্স্যাক্টলি এই কথাটাই 70-80% গার্জিয়ানরা আমাদের সামনে বলে যখন সে অ্যাডমিশনের জন্য আসে। কিন্তু উত্তরটা আসলে এতটাই বেদনাদায়ক। ফলশ্রুতিতে আমরা বাচ্চাকাল থেকেই মোবাইল দিয়ে আসক্তি অন্য কাজে করাইছি, কিন্তু পড়াশোনাটা যদি আমি মনে করি এটা খারাপ, এটা দূর করে ওকে ওই টাইমটা দিচ্ছি না ওই অজুহাতে যে বাচ্চাটা আরও মোবাইল আসক্তি বেশি হবে, এডিক্টেড বেশি হবে, এমনিতেই অবস্থা। কিন্তু আগামীতে কল্পনা করেন যে আমাদের বাচ্চারা টেকনোলজির বাইরে পড়াশোনাটা কিভাবে পাবে। এখন স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটিতে বলেন, যারা আপনাদের কাছের পরিবারের নিকট গার্জিয়ানদের কাছে বলছি, যাদের আশেপাশে দেখেন যে আপনাদের সন্তান যারা ভার্সিটিতে আছে, কাছের কেউ আছে, তারা সব এখন টেকনোলজি, ল্যাপটপ লাগবেই, পাওয়ার পয়েন্ট বানাতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। তার মানে ইন্টারের পর থেকেই টেকনোলজি নির্ভর হয়ে যাচ্ছে। হয়তো 10 পর্যন্ত ধরে বাঁধে আমরা ক্লাসের মধ্যে স্কুলে পাঠাইতেছি, এরপরও প্রাইভেট টিউটরের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আমাদের এখন টেলিগ্রাম গ্রুপ, কত গ্রুপের মধ্যে আছে, আমি না চাইলেও আমার সন্তানকে ওখানে অ্যাড করতে হচ্ছে বা অ্যাড হতে হচ্ছে। সব মেলাই যদি চিন্তা করি, প্রযুক্তিটাকে আমি বেনিফিশিয়ারি বা আমি এটার বেনিফিটটা কীভাবে নিব, আমার সন্তান এটাকে ইউজ করে কিভাবে তার লাইফে বেটার ইফেক্ট পড়ে, এইটা নিয়ে কাজ গার্জিয়ানদের একটু সহযোগিতা করা, প্লাস আমরা এটা নিয়েই কাজ করছি যাতে আমরা এটা থেকে রিয়েল বেনিফিটটা স্টুডেন্টস প্লাস এডু পরিবার দুইটা একসাথে কাজ করি যদি, তাহলে আমাদের মনে হয় মোবাইলটা তখন আর অযৌক্তিক এবং অপব্যবহার হবে না। তো এইটা নিয়ে সেশন আছে। আমি আজকে যে দাওয়াতটা দিব, যে এডু পরিবারের মূল যে কনসেপ্ট কেয়ার লঞ্চ, আমি আবারও বলছি, আজ প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বরত যত আছি, এটা নিয়ে কাজ করছি দীর্ঘদিন, আমরা কোনো গতানুগতিক কোচিং সেন্টার হতে দিব না এই এডু পরিবারকে। বিশেষ করে আমি যতদিন দায়িত্বে আছি, কোচিং সেন্টার অনেকেই করাচ্ছে, অনেকেই পড়াচ্ছে, এইটা দিয়ে না, আমি চাইতেছি এর বাইরে গিয়ে এমন কিছু করা যায় কি, যেখানে আমরা এবং আপনারা যারা, বিশেষ করে আমাদের সন্তানেরা যারা আছে তারাও কাজ করবে, যারা গার্জিয়ান আছেন তারাও কাজ করবেন। এটা আমি রমজান মাসের আগে থেকেও আমি পুরাতন যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্টস আছেন, গার্জিয়ান আছেন, প্যারেন্টস মিটিংয়ের কথা বলেছি, যে আমরা 1 মাসের এমন একটা প্রোগ্রাম করতে চাই যে প্রোগ্রামে আসলে এডু কেয়ার প্রোগ্রামটা বাংলাদেশের প্রেক্ষাপটে এফেক্টিভ কিনা, এইটা লঞ্চ করা ঠিক হচ্ছে কিনা, এইটা দিয়ে আসলে আমাদের বাচ্চারা বেনিফিট পাবে কি না,
এই প্রশ্নগুলো রেখেছিলাম। সুন্দর একটা সেশন হয়েছিল, 2 দফা ইতিমধ্যে মিটিংও হয়েছে। তাদের মিটিং থেকে আমাদের ওই বর্তমানে যে রানিং প্রোগ্রামগুলো ছিল সেটাতে কী কী ত্রুটি আছে সেটা তাদের কাছে শুনেছি, সেখানে রিকভারি করার চেষ্টা করেছি যতটুকু পারা যায়। যেমন একটা এক্সাম্পল, ইলেকট্রিসিটি এখন বাংলাদেশের প্রেক্ষাপটের প্রবলেম, ঢাকা শহরেও বেশ ঘন ঘনই বলা চলে, দিনে 2-3 বার যাচ্ছে, এমন হচ্ছে ক্লাস টাইমে চলে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে যেতেও পারে, এরকম হয়। তো আমরা এটার অল্টারনেটিভ কীভাবে কী প্রযুক্তি ব্যবহার করতে পারি যাতে ক্লাসের সময় ক্লাস মিস না হয়। এরকম আরও অনেকগুলো বিষয় আছে, বাচ্চাদের হোমওয়ার্ক জমা দেয়া, ক্লাস টেস্ট দেয়া, ওর অ্যাটেন্ডেন্স কনফার্ম করা, ক্লাসে জয়েন হওয়া ইজি করা, প্রিভিয়াস ক্লাসগুলো পাওয়ার, টিচারদের সাথে সহজে কমিউনিকেট করা, এই জিনিসগুলো ইজি থেকে ইজি করেছি এবং এটা নিয়ে কাজ চলছে কন্টিনিউয়াসলি। তখন মূল কথা হচ্ছে যে আমরা এডু কেয়ারটা কোচিংয়ের বাইরে গিয়ে যেহেতু ব্যবস্থাপনা করেছি, নতুন এটা আপনাদের সামনে নিয়ে শুরু করছি যে কোচিংয়ের বাইরে এইটা যদি আমরা শুরু করি কেয়ারটা কেমন হয়। তো চলুন আর একটু ভিতরে ঢুকি, এরপর আপনাদের সাথে কমেন্ট সেশনে যখন আমরা যাব প্রশ্নোত্তর সেশন, তখন আপনারা আমাকে একটু মতামত দিতে পারেন যে এটা নিয়ে আশা করা যায়, কাজ করা যায় সবাই মিলে, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন কিছু এই পদ্ধতিতে পড়ানো স্টার্ট করা হতে পারে। হয়তো আমরাই এডু পরিবারটা প্রথমে একটা ইউনিক হিসাবে বা আমরা আইকন হিসাবে কাজ করতে পারি। তো চলুন আমরা একটু ভিতরে যাই। এডু পরিবার 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী, এটা হলো প্রথম এডু পরিবারে। ইন্টারমিডিয়েট এখনও নেই, ভার্সিটি কোচিং নেই, অন্য কিছু নেই, জাস্ট ক্লাস 6 থেকে যারা 10 পর্যন্ত আছে এবং 10-এর যারা আগামীতে এসএসসি যারা দিবে তাদেরকে আমরা নিয়ে আসছি কিছু, মানে হয়তো জুন মাসের পর থেকে। তার মানে 6 থেকে 10ম এটা আমাদের একাডেমিক মেইন যারা ইনক্লুড আছে স্টুডেন্টস, এদেরকে নিয়ে শুরু করছে আপাতত। এর বাইরে বা এর আগেও নেই, ক্লাস 5-এরও নেই বা ইন্টার পর্যন্ত নেই, তাই 6 থেকে 10ম। তো এরপরে আমি যদি দেখি এখানে একটু বড় করে লেখা আছে বোর্ডে, আশা করি দেখা যায়, তারপর আমি একটু পড়ে দিই। এডু পরিবার, পরিবার শব্দটা অনেকে বুঝতে কষ্ট হবে কারণ এটা তো অরেঞ্জ কালারের। এডু পরিবার এর পুরাতন এবং নতুন শিক্ষার্থী বন্ধু এবং মিটিংয়ে যুক্ত হওয়া যারা আমাদের গার্জিয়ান আছেন সম্মানিত, আলহামদুলিল্লাহ আজ হতে এডু পরিবারে যুক্ত হলো। আমি কথাটা দেখেছি এডু পরিবারটা অরেঞ্জ কালার, আমি একটু মনে বড় করে বোঝা যায় তো, যাক পরিবার, এডুর পরে পরিবার শব্দটা আছে, কি যুক্ত হচ্ছে সেটা যদি আমরা একটু দেখি। বাংলাদেশের প্রথমবার, এটা বাংলাদেশের প্রথম হবে, বাংলাদেশের আছে, বাংলাদেশে প্রথমবার স্টুডেন্ট কেয়ার অ্যান্ড প্যারেন্টস সাপোর্ট সিস্টেম। তাহলে স্টুডেন্ট কেয়ার অ্যান্ড প্যারেন্টস সাপোর্ট, একটু পড়াশোনার মতো যদি আমি জিজ্ঞাসা করি তাহলে এডু পরিবার কি শুরু করলো আজকে থেকে? একটা হলো স্টুডেন্টের কেয়ার নেওয়া, আর একটা হচ্ছে প্যারেন্টস সাপোর্ট সিস্টেম। দুইটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে, কারণ আমার বাচ্চা ক্লাস 6-এ পড়ে, বড় মেয়েটা, দুইটা মেয়ে আলহামদুলিল্লাহ, ছোটোটা ক্লাস 2-তে পড়ে, দুইজনই সরকারি স্কুলে আছে। তার মানে আমি আমার বাচ্চাকে যেভাবে কেয়ারে চিন্তা করছি ঠিক সেম ফরম্যাটটা ব্যবহার করতেছি। আমি আমার বাসা ফার্মগেটে, ফ্যামিলি যেখানে থাকে, অফিস উত্তরবাড্ডাতে। আমি উত্তরবাড্ডা থেকে যে ওর আম্মাকে বলো, মানে আমার ওয়াইফকে বলা যে আমি আমার বাচ্চাকে টেস্ট পারপাসে যদি হয়, আমি রেডুপুরের বয়স তো 2 বছর চলছে, যে আমি আমার বাচ্চাকে অনলাইন ব্যবহার করে যদি বাড্ডা থেকে অ্যাক্টিভিটির মাধ্যমে বাসায় কেয়ার করতে পারি, পড়াইতে পারি, তাহলে আশা করা যে আমার বাচ্চার মতো যারা দেশের যে অঞ্চল থেকেই পড়ুক, যে ডিস্ট্রিক্ট থেকেই পড়ুক, জাস্ট একটু ইন্টারনেটের মানে কনফার্ম করা আর একটা অ্যান্ড্রয়েড মোবাইল রাখবেই, এই দুইটা থাকলে দেখি বাচ্চাকে একটু নতুন ট্রান্সফরমেশন করা যায় কিনা, আমাদের বাচ্চাকে পড়ার প্রতি একটু আগ্রহ তৈরি করা যায় কিনা, এইটা নিয়ে কিন্তু এই স্টুডেন্ট কেয়ারটা মেন কাজ করবে। ওরা যেমন কী কাজ, আমি ভিতরে আরও অনেক কিছু আছে, সেটা হচ্ছে ধরেন ও যে আজকে স্কুলে যাচ্ছে, স্কুলে যা কী পড়াশোনা করছে আমরা অনেক গার্জেন কিন্তু জানিই না, কারণ 6-এর বাচ্চা সিলেবাস হয়তো প্রতিদিন তো রুটিন থাকে না, উইকলি স্কুলে রুটিন থাকে, বাংলা থাকে, কোনো দিন অঙ্ক থাকে, কোনো দিন ইংরেজি থাকে, ধর্ম থাকে, বিজিএস থাকে। এখন এটা যে বাসায় 4টা সাবজেক্ট 5টা সাবজেক্ট হয় স্কুল ওয়াইজ, কম বেশি হতে পারে, ওই 5টা যে আজকে টপিক ছিল স্কুলে, কী পড়ছে, কে খোঁজ নিচ্ছে, আমি বলতে পারি অধিকাংশ ফ্যামিলি খোঁজ নেওয়ার মতো সময় হয় না। বাচ্চা নিজে পড়ে যা বোঝে নোট করে, যারা একটু ভালো, মোটামুটি ভালো বাচ্চা, যারা নিজে থেকেই ফ্যামিলিগতভাবে কেয়ারিং সিস্টেমে বড় হয়, ওরা সব কিছু নোট করে, নিজে ওটার পর নিজেই বলে, বা বাসায় যারা টিউটর আছে বা অন্য কোনো কোচিংয়ে পড়ে সেখানে স্যারদের সহায়তা নিয়ে সে আস্তে আস্তে গুছিয়ে নেয়। অধিকাংশ বাচ্চা কিন্তু এটাও করেও না, স্কুলে যা পড়াচ্ছে ওর একটু ভয় যদি থাকে, কোনো সাবজেক্টে মাস্টার যদি কঠিন হয় ওইটা একটু পড়ে, বাকিগুলো কিন্তু দায়সারা থাকে। কিন্তু যখন পরীক্ষা সামনে আসে, জুন মাসের কিন্তু 10 বা 20 তারিখের মাঝামাঝি সময় আমাদের কি হাফ ইয়ারলি হচ্ছে, এইটা আমি চাই আর না চাই, বাচ্চারা তোমরা যারা শুনতে পাচ্ছ, তুমি চাও আর না চাও, এখন তো রমজান ঈদ গেছে, রোজা শেষ, পড়াশোনা শুরু হয়েছে, আজকে থেকে স্কুল খুলেছে, আমার বাচ্চারাও আজকে গিয়েছে,
তার মানে এই এপ্রিল মাস, মে মাসে কিন্তু আবার 27-28 তারিখে কুরবানি ঈদ আছে। তার মানে এপ্রিল মে 2টা মাস আমার এমন এফেক্টিভ মাস, এই 2 মাস যদি ঠিকমতো পড়াশোনা না করি, জুনের প্রথম উইকলিতে বা মাঝামাঝিতে কিন্তু আমাদের ষান্মাসিক বা হাফ ইয়ারলি পরীক্ষা। আমি কি করবো এখন? রমজান তো গেছেই, ঈদ করতে করতে রোজা, অনেকে বাচ্চারা রোজা থাকে, 6 এর বাচ্চারা ম্যাক্সিমাম রোজা থাকে, 7, 8 তো থাকেই। তো এই রোজা থাকার কারণে দুর্বলতা আসে, পড়াশোনায় কমজোরি হয়ে যায় স্বাভাবিকভাবে। তো আমরা এই 2 মাসটা এমনভাবে একসাথে কাজ করব। আপনারা যারা আছেন সম্মানিত অভিভাবক, যারা আমাদের বাচ্চারা আছো, তোমরা, তারা গার্জিয়ান, তোমরা যারা আছো, আমরা এডু পরিবারে যারা টিচার সহ আমাদের ম্যানেজমেন্টে আমাদের 100 মানুষ আছে, 100 জন মানুষ আছে। তাহলে আমাদের 100 জন একসাথে কাজ করছি, যারা আমাদের সদস্য এখন যারা 5000-এর মতো স্টুডেন্ট সব ক্লাস মিলায়, প্লাস আমাদের এই 5000 পরিবারের একজন করে যদি গার্জিয়ান ওই বাচ্চার সাথে ইনক্লুড থাকেন, জাস্ট 2 মাস, এই 3টা মানুষ মিলে, 3টা গ্রুপ মিলে দেখা যায় আমার এই বাচ্চা যে রমজানে পিছিয়ে গেছে, পড়াশোনাতে কমতি হবেই। আমার বাচ্চা রোজা থাকছে, মানে 30টা রোজার মধ্যে 17-18টা থাকছে, আর ক্লান্তির কারণে থাকতে পারে নাই, ও কিন্তু পড়াশোনায় দুর্বলতা। আম্মা জিজ্ঞাসা করছে, আম্মা জিজ্ঞাসা করে কেন পড়বো না, আম্মা আমার খিদা লাগছে, দুর্বল লাগতেছে, কাহিল ছিলাম, হয় মোবাইল দেখছি কিছু সময়, ঘুমাইছে কিছু সময়, ইফতার করার পর আমরা বড়রাই কি হয়, শরীরটা ছেড়ে দেয়, বাচ্চাদেরও কম বেশি এফেক্ট হয়। পড়াশোনা কিন্তু সেভাবে হয় না। যাদের বাচ্চা তাতে বাসায় টিউটর ছিল, কিছুটা এগিয়ে আছে, বা কিছু কেয়ারিং ফ্যামিলি যারা আছে তাদেরকে একটু এগিয়ে রাখছে, কিন্তু 70-80% কিন্তু আমার বাচ্চার মধ্যে আমি মনে করি যে আমাদের বাচ্চারা রমজানকে ইস্যু করে, ঈদকে ইস্যু করে, আমরাও বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে গিয়েছি। বছরে তো একবারই আসে আমাদের আনন্দের রোজার ঈদটা, আবার একটা কুরবানি সামনে আসে, এই 2টা ঈদ আমরা কনসিডার করতেই হবে। তাহলে আমার বাচ্চাদের এই 2 মাসে কি ষান্মাসিকের জন্য একটা বইয়ের অর্ধেক মোটামুটি এটাকে আমরা শেষ করতে পারবো 2 মাসে? এটা যদি বাচ্চার পর ছেড়ে দেন, নিজেরই চিন্তা রাখবে এটা কীভাবে ও করবে। ওই জানুয়ারিতে নির্বাচনের প্রভাব, ফেব্রুয়ারিতে নির্বাচন হইল, মার্চে তো রমজান, প্রথম 3 মাস অ্যাভারেজ চলে গেছে এভাবে আমাদের। তো আলহামদুলিল্লাহ আমরা এপ্রিল 1 তারিখ থেকে মের 31 তারিখ পর্যন্ত, মানে কুরবানিদের আগের দিন পর্যন্ত, ছুটি যতদিন আমাদের একটু পরিবারে না হয়, আমরা এই 3 পক্ষ, গার্জিয়ান যারা আছেন, যারা তোমরা স্টুডেন্টস আছো, এবং আমাদের এটু পড়বে 100+ যারা ম্যানেজমেন্টে আছি, সবাই মিলে দেখা যাক এমন একটা কিছু করা যায় কিনা, যেটা করার মাধ্যমে আমরা এই পিছিয়ে 3 মাসে যে পড়াটা আছে 2 মাসে মোটামুটি কাভার করা যায় কিনা। সবাই রাজি কিনা বলো আগে, এটা আমাকে কমেন্টস করে জানাইতে হবে। আমি কমেন্টস দেখবো, তারপরে আগাবো। যারা জমে আছো কয়েকটা কমেন্টস করতে পারো। সবাই তো এখানে আছে, 6 থেকে 10 পর্যন্ত আছে, যার যার গ্রুপে জুমের লিঙ্ক দেওয়া আছে, আমরা একটু জুমের লিঙ্ক থেকে কমেন্টস করি। জাস্ট 2 মাস কিন্তু একসাথে কাজ করব। এপ্রিল 1 থেকে কুরবানি যদি 28 তারিখে হয়, হয়তো 3 দিন আগে 5 দিন আগে বন্ধ হবে আমাদের পড়াশোনা, সেই দিন পর্যন্ত মানে 2 মাস ধরে রাখো। এর মধ্যে আমরা এইসবে একসাথে কাজটা করবো, এমন একটা রোড ম্যাপ তৈরি করতে চাই ক্লাস ওয়াইজ, যাতে আমাদের যাদের স্কুল ওয়াইজ সিলেবাসটা আছে, সিলেবাস ওয়াইজ যেগুলো পরীক্ষা সামনে আছে, ষান্মাসিক যে পরীক্ষাটা আছে, সেটা যাতে আমরা সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পারি, অন্তত যাতে খারাপ কিছু না হয়। এটা সবাই তোমাদেরকে নিয়েই কাজটা করা। এখন স্যার আমি রাজি আছি, আরও কি দেখে অন্য কেউ আছে? জি স্যার রাজি আছি স্যার, অফকোর্স। আচ্ছা, মাশাআল্লাহ, গ্রুপ ওয়াইজ আমরা তো কমেন্ট দেখতেই পাচ্ছি, ক্লাস ওয়াইজ রাজি অনেকেই আছে। এখন এই রাজি থাকাটা, এটা তো মুখে বলছো তাই না, আমি তো দেখতে পাচ্ছি তোমার ভিতরেরটা কি, আমি ধরে নিচ্ছি, কারণ আমাদেরকে থাকতে হবেই, আমার তো আর উপায় নাই। আমি তো কুরবানির তো আসার পরেই আমাকে পরীক্ষায় বসতে হবে, এটা আমি না চাইলেও বসতে হবে। আমাকে না বসে পরে বাবা মাকে বাসায় রাখবে? বাবা মার স্বপ্ন কি, আমাকে নিয়ে কত স্বপ্ন দেখে, কত কষ্ট করে। তার মানে কি আমাকে এই 2 মাসের মধ্যে আমি ষান্মাসিকের জন্য নিজেকে প্রিপেয়ার করব। তুমি একা না পাশে, আমাদের সাথে কি, তোমাদের সাথে গার্জিয়ান আছে একজন করে, আমি ধরে নিচ্ছি, সাথে আমাদের 100 জন মানুষ তোমাদেরকে নিয়ে কাজ করবে। ঠিক আছে ইনশাল্লাহ। আমার মনে হয় একসাথে কাজ করবে। আমরা পড়ছি না ছোটোবেলা থেকে, তোমরা 6-এ পড়ো মিনিমাম যারা, তারা মানে ছোটো নেই কেউ আর, তাই না? তার মানে আমরা প্রাইমারি স্টেজ শেষ করেছি যারা 6-এ আসো, 10 মানে আমরা এখন হায়ারে চলে যাচ্ছি। এরপরে আমাদের কি 10-এ মিলিয়ে করি কাজ, হারি জিতি নাহি বাজ, এটা তো কমন একটা পড়া। এই পড়াটা সবাই পড়ে 6 পর্যন্ত আসছি। তাহলে ইনশাল্লাহ ওই কাজটা এখন বাস্তবে দেখে আমরা যদি করি একসাথে, এটার এফেক্টটা কী পড়ে। তো চলো আমরা এডুকেয়ার লঞ্চের, এডুকেয়ার আর কি আছে এখানে একটা ছবি আছে, দেখা যায় ছবিটা আমি একটু বুঝাই দিই। ছবিটা যদি বোঝা যায়, এইটা হচ্ছে আমি বাবা মা, গার্জিয়ানটা একটু বড় করা যায় নাকি, দেখি যাচ্ছে, হ্যাঁ বড় হয়েছে। তার মানে এই যে বাচ্চার, মানে আমাদের সন্তানের বাচ্চাদের জন্য কি করছে, বাচ্চার বাবা মা কি করছে, এইটা হচ্ছে ধরো আব্বু আম্মু, যেহেতু ছবি এটা, তাই না? এবং আমার সন্তানের কি, বাচ্চাদের রেজাল্টের
মানে চেক লিস্টের শিট আছে, এটা আমি মানে স্টুডেন্ট, এইখানে যে আমাদের একটা টিচার টাইপের আছে বোর্ড হাতে, উনি হচ্ছে এডু পরিবারের কোনো না কোনো আমাদের সাথী ভাই বা সঙ্গী বা টিচার বা আঙ্কেল, প্যারেন্টস, তোমরা যে যাকে ডাকো। অনেক স্যারদের সাথে মামা বলে। আমিও মাঝে মধ্যে কিন্তু ক্লাসে আসবো। আমি হয়তো তোমাদের কি নিব, বিজিএস এর কিছু বিষয় নিতে পারি, ক্লাস 6-এর ম্যাথের কোনো কোনো চ্যাপ্টার নিব, 6-7-এর ম্যাথের বিষয়টা আমি মাঝে মধ্যে, আমি তো আসলে অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, আমি আমার সন্তানদের জন্য কিছু ক্লাস আমি নেব, আমি আমার বাচ্চাকেও পড়াই বাসায়। তো সেইটা আমি ওই পড়ানোটা এখানে একটু তোমাদের সাথে একটু সময় দিব। আর স্যারেরা তো আছেই, তা আমি মজা করার জন্য কিছু কিছু ক্লাস নিব, বিজিএসও নিব, ম্যাথ নিব, ধর্ম। আসলে আমাদের যেহেতু আমরা মানে হয়তো সপ্তাহে একটা ক্লাস অথবা মাসে আমরা এটা রেকর্ড দিব, কারণ এটা তোমাদের তো অনেকে এটার প্রতি অনীহা কম, কিন্তু আমরা এটাকেও প্রায়োরিটি লিস্টে রাখছি, সেটা নিয়েও আমি কিছু কাজ করব। এই মেয়াজে আমাকে 3টা ক্লাস অন্তত কম বেশি পাওয়া যাবে। তাহলে এইটা ধরো আমি, বাকি এটা তুমি, আর বাকি এটা আমাদের কি বাবা মা, সবাই মিলে কেয়ার আর প্যারেন্টস, এই 3টা আমাদের মূল ছবির যে প্রতিপাদ্য বিষয়। এবার আমরা একটু পরের স্লাইডে যাই। এবার এডু কেয়ার, এটা কি শব্দ? এডু কেয়ার মূলত কি, এই কিটা এখন আমাদের যারা গার্জিয়ান আছি আর আমরা স্টুডেন্ট যারা আছি সবাই আমরা বোঝার চেষ্টা করি। প্রথমটা আছে স্টুডেন্টের ভয় কাটানো, বিশেষ করে ম্যাথ এবং ইংলিশ বিষয়ে ভয় দূর করা। আমাদের 2 মাস যদি আমরা ভালোভাবে কাজ করতে চাই, 2টা জিনিস আমাদেরকে বেশি কাজ করতে হবে। একটা হলো ম্যাথ, 6-এ যারা আছি বাচ্চারা, তোমরা কিন্তু এটা বেশি, আমি আমার বাচ্চার সাথে সময় বেশি কাটাই। দেখা যায় এমন হইতেছে 5-এ পড়ার পর 6-এ উঠছে, 6 ওঠার পরে কি হইতেছে, অ্যালজাবরা আসছে, বীজগণিত আসছে। এখন আমাকে বলতেছে বই নিয়ে যেদিন আসি স্কুল থেকে, আবার এটার মধ্যে ইংলিশের কোনো মানে অঙ্কের মধ্যে আবার ইংলিশ কি জন্য দিয়ে রাখছে, আমার এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে কিনা, মানে পাটিগণিত বীজগণিত। এখন অঙ্ক যে আবার ইংরেজিতে আছে এক্স এক্স স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, ও দেখে ও মনে করতেছে আমার বইয়ের মধ্যে এগুলো কোত্থেকে আসছে, অঙ্কের বইয়ের মধ্যে ইংরাজি ঢুকছে কেন। তার মানে মজার ছবে হলো ব্যাপারটা কিন্তু 6-এ যারা আছে তাদের জন্য এরকমই, যে এখন আমাদের ইংরাজি অঙ্ক করতে হবে। তার মানে অঙ্ক আর ইংরাজিও আছে। 5-6 একটু অনেক ব্যবধান হয়, 5-এ একরকম পড়া ছিল, 6-এ আর একটু বেশি হয়ে যাচ্ছে ইংরাজির পার্টটা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। 5-এ তো আর কোনো পার্টটা ছিল না, একটা ইংরাজি ছিল, তাই না? এখন আবার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমাকে টেক কেয়ার করতে হবে, বাংলাতেও তাই। তো এই 6-এ নতুন তাদের জন্য আমাদের আবার আরেকটা বিষয়, আমাদের কি হচ্ছে সৃজনশীল পড়তে হচ্ছে। সৃজনশীল যদিও আমরা এখন নতুন সিস্টেমে অনেকেই 5-4-এ সৃজনশীল টাইপেরই দেখার অভ্যাস ছিল, কিন্তু 6 থেকে এটা ব্যাপক আকারে আমাদের পড়াশোনা করতে হবে এই 2 মাসের জন্য। তাহলে আমাদের কি ভয় কাটানোর জন্য ম্যাথ, ইংলিশ, সৃজনশীল এগুলো স্পেশাল আমরা আগামী 2 মাস কাজ করব একসাথে। তারপরে হচ্ছে বহিরে বাহিরে বেসিকটা ক্লিয়ার করা। বইয়ে তো একাডেমিক সিলেবাস ওয়াইজ আছেই, কিন্তু একদম কিছু কিছু বেসিক যদি আমরা না বুঝি, না পারি, তাহলে কিন্তু আমাদের একেবারে সরাসরি যদি বইতে যা পড়তে যাই, আমরা অনেকটা কি করে ভয় এমন লাগে, বাবা মাকেও কিছু করতে পারছি না, টিউটরে কিছু বলা যায় না, হ্যাঁ স্যার বুঝছি, ক্লাসের মধ্যে বুঝছো, শেষের বেঞ্চে বসি, মাঝামাঝি বসি যাতে স্যার না প্রশ্ন করে, এইভাবে কাটায় কাটায় পরে পরীক্ষায় বসতে হয়, রেজাল্ট খারাপ আসবে। তা আমরা কি করব, ম্যাথ ইংলিশ আলহামদুলিল্লাহ 2 মাসে ক্লিয়ার হয়ে যাচ্ছে। পাশাপাশি বইয়ের বাইরে যে বেসিক জিনিস, ইংরেজি শুরু করার একাডেমিক যে চ্যাপ্টার আছে ওইটা পড়ার আগে কোন জিনিসটা একটু যদি আগে থেকে জানতাম, তাহলে তোমরা সহজেই ভয়টা দূর করতো, সেটা নিয়ে আমরা কাজ করব। ম্যাথের ক্ষেত্রেও আমরা কিছু করব, ইংরেজির ক্ষেত্রেও বেসিক কিছু জিনিস আগে থেকে আলোচনা করবে ক্লাসের বাইরে, সেইটা সাপোর্টটা পাওয়া যাবে, যেটা ফাউন্ডেশনটা আমাদের মজবুত হয়। তারপরে হোমওয়ার্ক, এক্সাম, প্রোগ্রেস ট্র্যাকিং মেনটেন করা। আমরা তাই 2 মাসে কি করছি, আসলে আমরা যে এত কথা বলছি এটা প্র্যাকটিক্যালি কীভাবে আমরা ট্র্যাক করব, পরীক্ষাটা আমাদের একটু ঠিকঠাক মতো নেওয়ার ব্যবস্থা করা। তারপরে কি আছে, হোমওয়ার্কটা কনফার্ম রেগুলার আমাকে মেনটেন করা। প্রোগ্রেস রিপোর্ট, আমরা কথা হলো জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমার লেভেল কোথায় আছে, আমরা কিন্তু স্টুডেন্ট ধরে ধরে আগামীকাল থেকে আমরা একটা কি গুগল ফর্ম দিব, কিভাবে পূরণ করতে হয় শিখিয়েও দিব 1 by 1। তো 3টা লেভেল আছে, আমি যদি এইটা তোমাদেরকে আগে যদি আমি না বার করতে পারি, তাহলে আমি যে একদম বেসিক নাই, অনেক পিছায় আছে, আর যে মোটামুটি একেবারে আগায়ে আছে, একটু তার একটু ধরায় দিলে সে সামনে ভালো করবে। 2টাকে এক জায়গা করলে তো যে একদম বেসিক সে কঠিন মনে করবে, আর যে একটু আগায় আছে ও মনে করে আমাদের একবার বেসিক পড়াইতেছে, আমরা কিভাবে আগাবো। তাই আমাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হবে, প্রতিষ্ঠানের প্রতি কি হবে, কনফিডেন্স হারিয়ে যাবে, যে এটা তো আমি আগেই পারি, এটা স্যারেরা কি পড়ায়। কিন্তু আমি যদি 3টা ক্লাসটা আলাদা করি,
সরি, ধরো তুমি একটু দুর্বল, এটা তো খারাপের লজ্জার কিছু না, তাই না? আমরা তো অনলাইনে আছি, সরাসরি কথা হচ্ছে না। সারা জিজ্ঞাসা করবে তোমার বাংলা অবস্থা কেমন, ইংরেজিতে কেমন, তারপর হচ্ছে বিজিএসে কী অবস্থা, বা যারা 9-10-এ আছে ফিজিক্সের অবস্থা কী, কেমিস্ট্রি কী, বায়োলজি কী, যারা কমার্সে আছে অ্যাকাউন্টিংয়ের অবস্থাটা কী, ফাইন্যান্সের অবস্থাটা কী, আর্টসে যারা আছে অর্থনীতি, পৌরনীতি, যেটা যেটা ম্যান্ডেটরি সাবজেক্টগুলো আছে গ্রুপ ওয়াইজ, প্রত্যেকটার উপর ধরন কিন্তু আলাদা। আমাদের এই যে আমাদের ফর্মটা যাবে, এইটা 1 বাই 1 পূরণ করতে হবে। পূরণ করার আগে আমরা কল করে বুঝিয়ে দেবো কী কী টিক দিতে হবে, কোথায় কী বলতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে আমার এই বাচ্চাটা এই লেভেলে, হয়তো এ ক্যাটাগরি মানে একটু বেসিক দুর্বল, বি ক্যাটাগরি মাঝামাঝিতে আছে, তারপরে কি সি ক্যাটাগরি একেবারে সে রানিং আছে, ওকে একটু এফোর্ট দিলেই 7 মাস শেখার জন্য রেডি। 3টা আলাদা করে আমরা সেইভাবে গ্রুপ করব। যারা বেসিক, তোমাদের জন্য এফোর্টটা বেশি দেওয়া হচ্ছে, কারণটা কি? আবার এটা শুনে মনে করো না আমি একটু ওই বেসিকের মধ্যে ঢুকবো, এখানে এফোর্ট সারা বেশি দেবে। আরে বেসিক যে আছে ওকে এফোর্ট দিতে না দেই তাহলে তো আগাইতে পারবে না। তো এই জন্য ওকে নিয়ে আমরা হয়তো 10-12-20 জনের জায়গায় আমরা 25 জন করবো, 30 জন করবো। যে তুমি অলরেডি রানিং আছো, তোমাকে তো আসলে একটু কেয়ার করলে তুমি এগিয়ে যাচ্ছ। আর যারা মিডিল আছে ওদেরকে আরেকটু মোটামুটি এফোর্ট একটু বাড়ায় দিয়ে সেও হচ্ছে। তো 3টা তোমরা নিজের জায়গা থেকে অনেস্টি মেনটেন করে গার্জিয়ানদেরকে বলছি, যখন এই ফর্মটা পূরণ করবেন বা তার পাশে থেকে হেল্প করবেন, আসলে রিয়েল ও কোন জায়গায় আছে এইটা আমরা প্রত্যেকে ফর্ম পূরণ করার পর অটো স্কোরিং হবে যে বাচ্চাটা আসলে এখন 100-র মধ্যে সব সাবজেক্ট অ্যাভারেজ মিলিয়ে 30% ওর প্রোগ্রেস আছে। ব্যাপারটা একটু, এটা কিন্তু সিরিয়াস কেস, হ্যাঁ, যে আমার বাচ্চা 100-র মধ্যে কত পার্সেন্টেজ ওর লেভেলটা আছে বর্তমানে, এইটা আমরা এই ফর্মের মধ্যে জেনে যাব, আপনিও জানবেন। এখন এই যে আমি কথা বলতেছি এত, যে 1 তারিখ থেকে ঈদের আগ পর্যন্ত, কোরবানিদের আগে, যেহেতু ঈদের পরে আমাদের হাফ ইয়ারলি এক্সাম, তাহলে কী করব, এই 2 মাসে আমার বাচ্চা যদি 30% হয়, 50% হয়, সেখান থেকে 2 মাসে এডুকেয়ার কোথায় নিয়ে যাচ্ছে, সেটার আলটিমেট গ্রোথটা কী। তা আমরা 1 মাস তো দেখবই যে আমার বাচ্চা শুরুতে যদি 30% থাকে, 1 মাস পর তো ওরা 20% বাড়ার কথা, 30% বাড়ার কথা, তাহলে এপ্রিল মাস শেষে একটা রেজাল্ট পাবো, আবার মে মাসে ঈদের আগে আরেকটা রেজাল্ট পাবো। যদি দেখি যে 100-র মধ্যে আমাদের বাচ্চা 80-90 গ্রো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আশা রাখি সবাই, আমি যেরকম খুশি হবে আমার মেয়ের ক্ষেত্রে, আপনারা যারা গার্জিয়ান আপনার বাচ্চার ক্ষেত্রে এটাই খুশি হবেন যে না, এই কেয়ারের কারণে আমাদেরও একটু সাপোর্ট আছে, স্যারেরা ওখান থেকে 100 জন সাপোর্ট দিয়েছেন, সবাই মিলিয়ে আমার বাচ্চা আগের চেয়ে অনেক অনেক বেটার একটা পজিশনে আছে ইনশাল্লাহ। তো সবাই বোঝা গেছে এই ব্যাপারটা। আমরা কালকে থেকে ফর্ম দিব, নতুন আছো যারা, পুরাতন তো যারা আছোই, সবার ক্ষেত্রে এটা মিশনটা কিন্তু জার্নিটা স্টার্ট হচ্ছে। হ্যাঁ, এখানে আবার ওই যে আমি এটাও বলি, আমাদের রমজানে আমাদের একটা স্পেশাল অফার ছিল 99 টাকা, তাই না? অনেকেই 99 টাকা এখানে জয়েন করেছো। এটা কিন্তু আমাদের এপ্রিল পর্যন্ত জাস্ট মেয়াদটা দেয়া আছে। আমরা চাই যে নতুন যারা আমাদের কাছে আসছে ওরা আমাদের সম্পর্কে জানুক, তারা দেখুক, বা তোমরা যারা আসছো নতুন আশায় যে দেখে এডু পরিবার কেমন পড়ায়। তা আমরা সবাইকে নিয়ে যেহেতু একসাথে কাজ করব, আমরা আশা রাখবো যে আমাদের এখানে পড়ার পরে যেন না মনে হয় আমি যেভাবে বাচ্চাকালে একটা স্কুলে ভর্তি হয়েছি, একেবারে ক্লাস 10 পর্যন্ত ওই স্কুলের ছাড়া আর উপায় নাই, যদি বাবা মা কোনো ট্রান্সফার না হয়, ওই স্কুলে যেন তুমি আর বাদ দাও না। আমি চাই এডু কেয়ার প্রোগ্রামটা এমন হোক, এটা কোনো কোচিং না, যেহেতু কেয়ারিংটা করা, তোমার সাথে খোঁজখবর রাখা, ভালো মন্দ জিজ্ঞাসা করা। তো এইটা যেন আমি যদি একটা 6-এর আমি বাচ্চা হই, আমি যেন 10 পর্যন্ত পড়তে পারি। আর আমি যদি ক্লাস 10-এর হই, অন্তত একটা বছর তো কন্টিনিউ করবো। হয়তো সামনের বছর আমাদের এসএসসি ব্যাচ আসবে, হয়তো ইন্টারও শুরু হবে 1 বছর পরে গিয়ে। যারা 9-এ আছে 2 বছর পড়তে পারবা, 8-এ আসলে কি 3 বছর পড়া যাবে। তো ওইভাবে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট আমরা এখানে দেবো ইনশাল্লাহ। তাহলে আমরা এটা মনে রাখবো যে এই মোটামুটি এই ফর্মটা সবাই পূরণ করতে হেল্প করব। এইটার উপর বেস করে নির্ভর করবে আমার বাচ্চার সাপোর্ট সিস্টেম, আমার এখান থেকে কী ধরনের এফোর্টটা যাবে ইনশাল্লাহ। তো এই হলো আমাদের। তারপর এখানে লেখা আছে হোমওয়ার্ক টমওয়ার্ক তো আছেই, তারপর অভিভাবকদের সর্বোচ্চ ইনভলভমেন্ট বাড়ানো। গার্জিয়ানরা যারা আছেন আপনাদের কাছে খুব বিনয়ের সাথে আমি রিকোয়েস্ট করছি, আমি যেহেতু আমার সন্তানের গার্জিয়ান এবং আমি যেহেতু এই রকম একটা প্ল্যাটফর্মের দায়িত্ব নিয়েছি, আমার একটা স্বপ্ন এরকম যে একটা মানে পড়াশোনা তো একটা এডুকেশনের বিজনেস তো আছে, এটা তো মানুষ করছেই, কি আমি এই বিজনেসটা হোক এইরকম না কেন, যে আমি আমার বাচ্চারা বা যারা এখানে পড়ছে ওদের রিয়েলিটি, ওদের যে বিহেভিয়ার চেঞ্জ আছে, আমার তো এরকম স্বপ্ন। আমাদের সপ্তাহে সপ্তাহে এরকম কিন্তু আসবে, আপনারা দেখবেন। আমি যদি আমার মেয়ের বাচ্চার ক্ষেত্রে আমি মেয়ের এক্সাম্পলটা আগে দিচ্ছি, যে আমি চাচ্ছি শুক্রবারে একটা প্রোগ্রাম হবে, যে ওই যা স্টুডেন্ট ক্লাস 6 থেকে যারা 10 পর্যন্ত, আজকে আমি যেহেতু আমি আমার মায়েদের সাথে আছি মেয়ে হিসাবে, আজকে আমি সংসারে কি কি কাজ করেছি এটা নিয়ে কিন্তু একটা অ্যাক্টিভিটি আছে। আমি আমার মায়ের সাথে
তরকারি করতে হেল্প করেছি, রান্নাঘরে কিচেনে হেল্প করেছি, কাপড় কেচে দিতে হেল্প করেছি, বাবা মাকে একটু কেয়ার করেছি, সেবা করেছি। এই জিনিসগুলো নিয়েও আমি চাইছি যে বইয়ের বাইরে ওর এই যে গ্রোথ অবস্থায় যেটা যেটা দরকার একটা ফিমেল হিসাবে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। আবার আমাদের বাবা মাদের জন্য প্যারেন্টিং সেশন আছে। আমরা অনেক সময় অনেক শাসনের মধ্যে সন্তানদেরকে বড় করি, কিন্তু শাসনটার মধ্যে তো অনেক নিয়ম আছে। সত্যি কথা কি, আল্লাহ তাআলা সন্তানদেরকে আমাদেরকে আমানত দিয়েছেন। এই আমানতেরও তো আমাদের বাবা মা হিসাবে কিছু দায়িত্ব আছে। আবার যারা তোমরা সন্তান আছো আমাদের, তাদেরও তোমাদের কি দায়িত্ব বাবা মার প্রতি আছে সেটা নিয়েও আমাদের কিন্তু সেশন আছে। যারা আমাদের সিরিয়াস সন্তানরা আছো, আমরা যেন যারা 6-7 পড়ে, ওরা এরকম সেশন আছে যে শুক্রবারে তুমি তোমার আব্বুর সাথে অথবা গার্জিয়ান কেউ বাড়ির কারোর আত্মীয়র সাথে, ভাইয়ার সাথে, মামার সাথে, চাচার সাথে তুমি কি নামাজে গিয়েছিলে, জুম্মার নামাজে, ধরেন এটা জুম্মাতে শুরু হইব, আর সব বিষয় তো সব ওক্তেই পড়ার কথা। এইভাবে কিছু অ্যাক্টিভিটি বাহিরের এরকম অনেকগুলো স্কিল আছে, হাতের লেখা নিয়ে আমাদের কাজ আছে, কোরআন শিক্ষা বেসিক থেকে কোরআন লেখা শিখা, শুদ্ধভাবে পড়া, এগুলো নিয়েও সেশন আছে। তো যাই হোক, এই জন্য অভিভাবকদের ইনভলভমেন্ট একটু বেশি লাগবে আমাদের। অভিভাবকগুলো একটু হেল্প যদি করেন আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে এক্সট্রা অন্য কারিকুলাম থেকে আমরা বাইরে বের করে আনতে চাচ্ছি। আপনাদের যদি সহযোগিতা পাওয়া যায় তাহলে আমাদের বাচ্চারা আরও পড়াশোনার বাইরেও নতুন কিছু শিখতে পারবে সহজেই। এরপরে শিক্ষকদের সহায়তায় লার্নিং জার্নি নিশ্চিত করা। শেষেরটা এখন দেখা যাচ্ছে কিনা জানি না, আমি একটু উপর উঠে দিই। এই যে শিক্ষকদের সহায়তায়, আমাকে দেখা যাচ্ছে না এখন চেহারা দেখা যাচ্ছে না, এখানে কি লেখা আছে, শিক্ষকদের সহায়তায় লার্নিং জার্নি নিশ্চিত করা। আচ্ছা, লার্নিং জার্নিটা কি আমি একটু সেটা বুঝি। প্রথমেই দেখেন কি আছে, ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনস্টিক শুনছি না, বাসার পরিবারে আমি কাশি অসুস্থ কয়েকদিন ধরে, এই যে ডায়াগনস্টিক ইবনে সিনা আমাদের পাশেই, বাড্ডাতে ইবনে সিনা যেটা আছে ওটার অপোজিটে আমাদের এডু পরিবারের বিল্ডিংটা। তো এখানে দেখা যাইতেছে কি, যে ডায়াগনস্টিক করার আগে টেস্ট করে আমার ফুসফুসে কোনো ইনফেকশন হয়েছে কিনা, লাঞ্চে পানি জমছে কিনা, আরও এক্স রে দিয়েছে, ব্লাড টেস্ট দিয়েছে, এইগুলো দিয়ে ফাইনাল একটা কী করে, ডায়াগনস্টিক করে যে আমি আসলে কোন লেভেলে অসুস্থ আছে, সেই জন্য যে আমাকে সেইভাবে প্রেসক্রিপশন করবে, ওষুধ দেবে। তো প্রথম কাজ কি, এই ফর্মটা দিব না, কালকে থেকে শুরু হবে, আগামী 3 দিন এটা নিয়ে আমরা কাজ করব। তো দেখা যাচ্ছে যে প্রথমে লেভেল চেক করা, আমি কি এই ক্যাটাগরিতে, বি ক্যাটাগরিতে, সি ক্যাটাগরি। তার মানে এই 3টা ক্যাটাগরি কিন্তু প্রথমে আমরা এই জার্নিটা শুরুই হবে লেভেল চেক দিয়ে। যারা একটু দুর্বল তাদেরকে আলাদা করে কেয়ারটা বাড়ানো, ভিডিও লেভেল তাদেরকে আমি আগেও বলেছি, তাদের যাবেও না। সাউন্ড ঠিক আছে সবার, সব ওকে ওকে। তারপরে সে পার্সোনালাইজ স্টাডি প্ল্যান, খুব ইম্পর্টেন্ট। একটা জার্নি যে কী পরিমাণ, একটা বাচ্চার জার্নি কেমন হতে পারে, তার মানে পার্সোনালাইজ স্টাডি প্ল্যান মানে হলো আমরা বাচ্চা 1 by 1 ধরে যখন কথা বলবো, ফর্ম পূরণ করব, তখন ওই বাচ্চার বিহেভিয়র, বাচ্চার লেভেল, বাচ্চা কি করতে ভালো লাগে, কি কোনটা করতে চায় না, আমরা কিন্তু 1 by 1 জেনে যাচ্ছি। এবং ওর জন্য আমরা একটা প্রোফাইল রেডি করছি। আমি প্রোফাইল ধরে যদি আমি একটা তার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করি, ওই বাচ্চা কোন লেভেল ছিল আমাদের সাথে, ও কি পছন্দ করে, কোথায় দুর্বলতা আছে, আমরা এটা বের করতে পারবো। এবং ওই অনুযায়ী ওর পড়াশোনাটা আমরা রেডি করে দিব। ওর স্কুলের আবার সিলেবাসের প্রবলেম, একটু পানি খেয়ে নিই, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার মানে প্রত্যেকের জন্য স্টাডি প্ল্যান থাকবে। কারণ তোমার স্কুলের সিলেবাস একরকম, ধরো তুমি রংপুরের ক্যাডেটে পড়ো এক্সাম্পল, অথবা তুমি ঢাকা আদমজিতে পড়ো, তুমি হচ্ছে ভিকারুন্নিসা নুনে পড়তে পারো, রেসিডেন্সিয়াল পড়তে পারো। আমাদের কমন সিলেবাস যদি এক জায়গায় করা যায়, অনেকের ক্ষেত্রে 60% মিলে, কোনো কোনো ক্ষেত্রে 80% মিলে, কোনো 50% পর্যন্ত মিলে, এমনও দেখেছি। এত সিলেবাস চেঞ্জ কম বেশি হয়ে যায়, অনেক বাচ্চা ভয় পায় যে আমার এই সিলেবাসটা কীভাবে শেষ করবে। তারা যেটা পড়াইতেছে, মানে আমরা যেটা পড়াবো, এটা হয়তো কিছু মানুষের যে 50 ভাগ মিলে, কারো কারো ক্ষেত্রে 70 ভাগ। এই জন্য যাতে এই গ্যাদারিংটা না হয়, কমন যেটা আছে সেটা সবাই আমরা করবো, হয়তো কারো আগে পরে হবে, কিন্তু তোমার যেটা গ্যাপ আছে, যে আমার 50 ভাগই তো স্যার মেলে না, এই কবিতাটা তো আমার নাই, আমার যেটা আছে সেটা আবার আপনারা পড়াইতেছেন না, তার মানে কি তোমার তো পরীক্ষা দিতে হবে। ওইটার জন্য আমরা পার্সোনালাইজ স্টাডি প্ল্যান থাকবে, তোমার যাতে পরীক্ষায় তোমার মতো সিলেবাস যেটা আছে সেটা তোমাকে আমরা আলাদাভাবে গাইড করব। এইটা হলো কেয়ারের অধীনেই। এরপরে উইকলি হোমওয়ার্ক, সপ্তাহে যদি একটা হোমওয়ার্ক না থাকে সাবজেক্ট ওয়াইজ, তাই তো আবার ওই যে এক সপ্তাহ কী পড়ছে এটা কীভাবে বুঝবো। এটার জন্য আমরা উইকলি সাবজেক্ট ওয়াইজ হোমওয়ার্ক থাকবে, এবং সেটা আমরা সুন্দরভাবে ওয়েবসাইটেই দেওয়া, এটার ক্ষেত্রে মার্কিং করা, কী রেজাল্ট আছে, কোথায় দুর্বলতা, এটা আমরা হোমওয়ার্কের মাধ্যমে জানতে পারবো।
মান্থলি এক্সাম আছে, এই মাসে এক্সাম যেটা হবে সেটা আমরা ক্লাস 6-এ এক্সাম্পল 6-এ ধরো আমাদের কাছে 1000 স্টুডেন্ট আছে অনলাইনে, 1000-এর মধ্যে আমার পজিশন কেমন এটা একটু যাচাই করা যাচ্ছে যে আমি যদি 1 থেকে 1000-এর মধ্যে সাপোজ আমি কোন লেভেলে আছি, আমরাও বুঝবো যে আমাদের আসলে যারা একটু পিছের দিকে আছে ওদেরকে একটু সামনে কীভাবে নিয়ে আসা যায়, যারা সামনে থাকবে ওদেরকে এইটার কন্টিনিউয়াসলি কীভাবে ধরে রাখা যায়, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা এই মান্থলি এক্সামের পরে আমরা ফাইন্ড আউট করে আবার ওর সাথে আলাদাভাবে বসে ঠিক করব। তার মানে মান্থলি এক্সাম একটা গ্রুপ এক্সাম আছে, যে এক্সামে স্কুলে যেভাবে আমাকে ষান্মাসিক পরীক্ষা দিতে হবে, সবার সাথে কম্পিটিশন যেতে হবে, এখানেও আমরা এরকম রাখবো যে আমি 6-এ আমাদের সাথে যারা অলরেডি অনলাইনে সারা বাংলাদেশ থেকে আছে ওদের সাথে আমি 6-এ পড়া অবস্থায় 7-এ পড়া অবস্থায় যে ক্লাসে আছি আমার পজিশনটা আমি বের করব, আমি কীভাবে নিজেকে ইমপ্রুভ করব, এই ধরনের একটু মান্থলি আমাদের একটা এক্সাম কম্পিটিশন থাকবে। এরপর আছে প্রোগ্রেস রিপোর্ট। এই প্রোগ্রেস রিপোর্টটা আমরা প্রথম দিকে হয়তো এপ্রিল মাসে মান্থলি একবার দেখতে পাবো, বাবা মা যারা আছে এবং স্টুডেন্ট যারা আছে তারাও তো দেখতে পাবেই যে কোথায় কোথায় সে খারাপ করছে। আর এরপরে মে মাসে গিয়ে আমরা প্রতি সপ্তাহে প্রোগ্রেস রিপোর্ট আমাদের থাকবে, এক সপ্তাহে কটা ক্লাস হয়েছে, কয়টাতে প্রেজেন্ট ছিল, কয়টাতে হোমওয়ার্ক দিচ্ছে, কয়টাতে হোমওয়ার্ক জমা দেয়নি, কয়টায় ক্লাস টেস্ট ছিল, সিকিউ কয়টা, এমসিকিউ কয়টা, সবগুলো মিলিয়ে উইকলি একটা প্রোগ্রেস থাকবে। আমি যদি সপ্তাহে আমাদের অবস্থানটা বুঝতে পারি তাহলে এক মাস শেষে গোটাটা এক জায়গা করে কম ভালো যাই একটা কিছু হবে। তো এই জন্য প্রোগ্রেস রিপোর্টটা আমরা খুব জোরদারভাবে এটাকে ইনক্লুড করেছি। এরপরে লেভেল আপগ্রেড সিস্টেম। এটা কি লেভেল আপগ্রেডটা কি? আমি হয়তো প্রথমে জয়েন করেছি এডু পরিবেশের সাথে, যারা প্রথম মাসে যারা এখন আমাদের সাথে নতুন আছে, যারা এই রমজানে ভর্তি হয়েছে, আর যারা জানুয়ারি থেকে পড়ছে বা বিগত বছর আমাদের সারা বছর পড়ছে তারাও তো এখানে আছে। এই লেভেলটা এখন হবে যে আমি যেহেতু কালকে নতুন আর পুরাতন বলে কথা নাই, 6 আর 10 পর্যন্ত কোনো কথা নাই, আমাদের কিন্তু গ্রেড সিস্টেম শুরু হচ্ছে কালকে থেকেই। এ গ্রেড মানে তোমার প্রোফাইল আমাদের শো করবে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। আমরা একটু উল্টাভাবে করতে চাচ্ছি। এ গ্রেড মানে আমি এ মানে ভালো হয়ে দেবো, আমি আবার এটা করি নাই। এ মানে আমি একটু কম বুঝি, অসুবিধা কি, এখন শুরু করছি এ গ্রেড দিয়ে, দুর্বল আছি, তারপরে আমি 1 মাস পরে এটাকে বি গ্রেডে নিয়ে যাব। বি গ্রেড মানে কি আমি মিডিল লেভেলে আছি। সি গ্রেড যারা আছে আমি ধরে নেব তারা ঠিক আছে, আগেও ঠিক ছিল, এই ঠিকটা যেন কন্টিনিউয়াসলি সারা বছর ধরে থাকতে পারি সেটাকে ঠিক রাখা আমাদের কাজ, এবং ওকে একটু পুশ আপ করে যে না তোমার এটা যেন পিছিয়ে না পড়ে। তো সি গ্রেড মানে হচ্ছে কি তুমি আপার, বি গ্রেড মানে মিডিল, এ গ্রেড মানে আমি একটু বেসিকে দুর্বল, সব মিলিয়ে পিছিয়ে আছি, এখান থেকে আমাকে এ থেকে বিতে আসতে হবে, বি থেকে আমাকে একটা সময় সিতে যেতে হবে। এই লেভেল গ্রেডিং সিস্টেমটাও থাকবে যাতে নিজের ইমপ্রুভমেন্টটা নিজে আস্তে আস্তে বাড়ানোর একটা নিজের প্রতি থাকে। আমি কি সারা জীবন এতেই থেকে যাব? আমি কি সারা জীবন বিতে থাকবো, সিতে যেতে পারবো না? আর সি যারা আছে যে না আমি যেন সি থেকে কখনো আবার ফুট করে এতে নাম নেমে আসি, এই হলো আমাদের গ্রেডিং সিস্টেম। তাই এটা আমরা মজা হবে এই জিনিসটা নিয়ে। তারপর একটু উপরে উঠি, প্যারেন্ট নোটিফিকেশন সিস্টেমটা আমাদের ডেভেলপ করা হয়েছে। প্যারেন্ট নোটিফিকেশন হচ্ছে বাচ্চা কোনো কারণে আমাদের সাথে করতে পারে না, ক্লাস বাংলা ছিল, ম্যাথমেটিক্স ছিল, যাই ছিল, এখন অথবা এক্সাম দেয়নি, এখন অনেক সময় বাচ্চারা বলে না স্যার গেছি ওদেরকে নাকি আজকে ক্লাস হবে না, ওদের নাকি ইলেকট্রিসিটি নাই। হ্যাঁ, বাচ্চারা অনেক সময় এটা লুকায় বা বলে না, বাসায় যদি কোনো গার্ডিয়ান না থাকে বা কেয়ারিংয়ের না থাকে। যেমন আমি সারাদিন অফিসে থাকি, আমার ওয়াইফ আবার সরকারি জব করে, ও দেখা যাইতেছে সকাল 9টায় যাচ্ছে, বিকেল 5টা পর্যন্ত বাইরে থাকছে। তাহলে আমার বাচ্চার যদি কেয়ারিংয়ে ও যদি বলে যে হ্যাঁ টিউটর আসছে পড়েছি, বাসায় যদি আরও লোক আসছে তারা বলে, কিন্তু স্কুলের পড়াটা কিন্তু ট্র্যাক করা যায় না। অথবা এই যে অনলাইনে আমাদের এখানে যে পড়ছে ও তো পড়ে স্টুডেন্ট, তো ও আসলে কী করছে না করছে, পরীক্ষাটা আদৌ দিচ্ছে কি না, আমি যদি গার্জিয়ান হিসেবে, তার মানে আমি যদি দেখি যে আজকে নুসরাত জাহান আজকে কি হয়নি, ম্যাথ পরীক্ষায় অ্যাটেন্ড করেনি, অথবা আজকের যে ক্লাসটা ছিল এডু পরিবারে সেইটাতে সে জয়েন করেনি, তখন আমি মেসেজ দেখবো। এই জন্য গার্জিয়ান যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনা, যেটার জন্য আমাদের অনেক কস্টিং করতে হচ্ছে, প্রত্যেকটা মেসেজে অনেক আমাদের দেখা যায় অনেক মানুষকে পাঠাইতে হয়। তবু আমরা চাচ্ছি আমাদের বাচ্চাদের আপডেট যেন একেবারে মানে সব সময় আপডেটেড, যে বাচ্চা আজকে ক্লাস করে নাই, আপনাকে বলছে আমাদের বিদ্যুৎ ছিল না, এই অজুহাত দিচ্ছে, কিন্তু আপনি অফিসের থেকে জেনে যাচ্ছেন কী ব্যাপার, ওর আজকে প্রবলেমটা কি, কেন জয়েন করে নাই, কারণ এখান থেকে নোটিফিকেশন যাবে, ও ক্লাসে না থাকে অটোমেটিক মেসেজে চলে যাবে যে আপনার বাচ্চা আজকে এই ক্লাসটা করতে পারেনি। কারণ প্রোগ্রেস রিপোর্ট যখন দেখবেন ওর প্রেজেন্ট হয়তো ছিলই না সারা সপ্তাহে, তখন তো তেমনি জিরো চলে আসবে। এই জন্য আমরা এগুলো যাতে, আমি বলছি 3টা গ্রুপ কিন্তু থাকবে, প্যারেন্টস হেল্প করতে হবে কি একটা আমরা যাতে সাকসেস করতেছি বাংলাদেশে, তোমরা যারা বাচ্চারা আছো তোমাদেরকে সহযোগিতা করতে হবে, আর আমরা যারা আছি আমরা তো আছি,
3টা গ্রুপ মিলে যদি কাজ না করি তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না এবং নিজেরাই পিছিয়ে পড়বো। তাহলে আমরা প্যারেন্টস নোটিফিকেশনটা একটু খেয়াল রাখবেন, যারা বাবা মা মেসেজ গেলে একটু চেক করা। অনেক সময় বাংলালিংক থেকে অনেক হাবিজাবি মেসেজ, গ্রামীণ ফোন যারা চালায় তারাও মেসেজ পায়, বিরক্ত হয়ে মেসেজ দেখি না, নোটিফিকেশন অফ করে রাখি। কিন্তু যেহেতু এখন আমাদের এখানে যারা বাচ্চারা পড়ছে, একটু মেসেজগুলো চেক করা যে আমার বাচ্চার কোনো নোটিফিকেশন আছে কিনা, এটা একটু নিয়মিত চেক করবেন। এবার র্যাঙ্ক লিস্ট দেখেন, আমাদের বাচ্চারা জানুয়ারিতে ভর্তি হয়, ডিসেম্বরে গিয়ে র্যাঙ্ক দেখে, বাচ্চা রোল ছিল 10, সামনে বছর কত হবে, বাবা মা হিসাবে প্রত্যাশা করি 5-এর মধ্যে আসলে ভালো হয়, 1 হয়েও তো আরও ভালো। তো যাই হোক, এটা আমাদের প্রত্যাশা থাকে। যাদের বাচ্চা একটু 80 রোল 40, আমার বাচ্চার রোল হচ্ছে 21, আমি গত 5 ছিল 21, এবার হয়েছে 17। তো এখন আমি কি বাচ্চাদের আমি কিন্তু 4 কম পেয়েছি, এবার 4 মানে 4 গ্রেড নিচে আসছে, মানে আরও একটু আগাইছে। তুমি কি খুশি হয়েছো নাকি? আমি কিছু তোমার খোঁজখবর তো ঠিক মতো রাখতে পারি না, তারপর তো আলহামদুলিল্লাহ ভালো করেছে, আমি উৎসাহ দিয়েছি। তো এই র্যাঙ্কিংটা স্কুলে তো আছে, বছর শেষে জানা যায়। আমি চাইতেছি যে আমরা মান্থলি একটা র্যাঙ্কিং রাখবো, যে 6-এ যারা আমরা বাচ্চা 6-এ পড়লো, ও এই মাসে এপ্রিলে র্যাঙ্ক রাখার মান্থ অফ এপ্রিল র্যাঙ্কিং লিস্টে আজকে আমি কত 1000 মধ্যে আমি 612 নম্বরে আছি এক্সাম্পল। তাহলে আমি মেতে গিয়ে আমার 612 থেকে আমি 500-র মধ্যে আছি, 100-র ভিতরে আসছি, 10-এর মধ্যে আছি। তাহলে এই যে প্রতি মাসে একটা র্যাঙ্কিং যদি আমি আমার একটু মানে নিজে, আমি স্টুডেন্ট, আমি বাচ্চাদেরকে, আমি আমার মেয়ের সাথে কথা বলছি, আচ্ছা র্যাঙ্কিং যদি তোমাদেরকে করি, তোমরা দেখবে তুমি এখন 1000-এর মধ্যে তুমি 999 নাম্বার, অথবা তুমি 1000 নাম্বার, আর 999 তোমার আগে তোমার কলিগরা আছে, বন্ধু বান্ধবীরা আছে, তুমি কি করবা? আমি চেষ্টা করবো ওখান থেকে আস্তে আস্তে 100-র নিচে নামা, মানে 900-র মধ্যে আসা, পরের মাসে আমি চেষ্টা করবো 800-র মধ্যে আসা। তার মানে কি, এটা যে আবার প্রতিযোগিতা এরকম না, নিজের সাথে নিজে দেখা, এখানে আমি 800তম পজিশনে আছি, একটু আগায় যায় নাকি সামনের মাসে, এই যে একটা মনে মানসিক চাওয়া, এটা মনে হয় খুব একটা খারাপ হবে না আমার মনে হয়। তা আমি এই জন্য মান্থলি র্যাঙ্কিং লিস্টটাও রাখতে চাচ্ছি। এরপরে আছে ইমপ্রুভমেন্ট গ্রাফ। ওই যে গ্রাফ থাকে, এখন 6-এর বাচ্চারা গ্রাফ করবে, তার মানে আমি এখন এখানে ছিলাম, এখন এটা বেড়ে এইখানে গেছে, বা একটু উপরে উঠছি অথবা নিচে আসছি কিনা, এইটা আমাদের ওই যে স্কোর মানে উইকিউ যেটা আছে প্রোগ্রেসের সাথে একটা গ্রাফের মতো শো করবে। সাইকোলজি, আমার বাচ্চারা এটা বুঝবে যে হারে আমি তো উপর থেকে ধাপ করে নিচে নামে যাচ্ছি কেন, একটু তো পড়াশোনাটা বাড়াই দিতে হবে, এই টাইপের একটা গ্রাফ থাকবে। এই হলো আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের রোড ম্যাপ, কেয়ারিংয়ের রোড ম্যাপ, যে কীভাবে শুরু হচ্ছে, কী কী করবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এটা শেষ করলাম। এবার আমাদের শুরু হয়ে গেল আগামী 1 এপ্রিল থেকে কি আছে একটু পড়ি সবাই। আগামী 1 এপ্রিল হতে 30 দিনের 10 গুণ পরিবর্তন। মানে কি, মানে 10 গুণ পরিবর্তন আনতে হবে। কেন আনতে হবে 10 গুণ? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি দেশের নির্বাচন, অসহযোগিতা, নতুন সরকার, মিলায় ঝিলায় 3 মাস বাদ। তাহলে আমি যদি 10 গুণ একটু বাড়াই নিতে পারি, তাহলে আমি কিভাবে 10 গুণ, কথার কথা আমি এভাবে ধরছি যে, আর 10 গুণ শব্দটা আল্লাহ তাআলা 10 পছন্দ করেন না, সব কিছুতে 10 গুণ দিয়ে শুরু হয়, মিনিমামটা ভালো কাজ করে 10 গুণ দিয়ে শুরু হয়, তাই না? তা আমরা নিজেকে ধরে নিব যে আমি এখন যে অবস্থায় আছি, যে লেভেলে থাকি না কেন, 10 গুণ এই আগামী এপ্রিল মাসের 1 তারিখ থেকে আমি নিজেকে 10 গুণ ইমপ্রুভ করব। কথার কথা, আমি এপ্রিলে এডু পরিবারে জয়েন হয়ে আমার পজিশন ছিল 1000-এর মধ্যে আমি 998 অথবা 800তম পজিশনে আছি, 10 গুণ যদি আমি বাড়াই, এটাকে অবশ্য আমার তো 100-এর মধ্যে আসার কথা। এরকম একটা টেন্ডেন্সি যেন কাজ করে। আমরা 1 মাস আগে সবাইকে নিয়ে পরীক্ষামূলক এডু কেয়ারকে শুরু করব। দেখা যাক এই 10 গুণ আমি আমার সন্তানের লাইফে আনতে পারি কি না। কীভাবে? চলেন 10 গুণটা কি। এখন হঠাৎ করে কি কেউ আছে ফার্স্ট হয়ে যাবে? 10 গুণের মধ্যে আমি, এটা মনে ভেঙে গেছে, এটা দেখি এবার ঠিক আছে। তার মানে আমি যারা, আমার বাবা মা যারা আছি এখানে যারা আছেন, আমাদের কোনো এইটা যেন এটা এমন না হয় যে আমি আমার বাচ্চার কাছে এডু পরিবারে ভর্তি করাইছি, আমার বাচ্চা তো ফার্স্ট হইল না, তাই আর লাভটা কি? আমার বাচ্চা এমনি তো 5-6-এর মধ্যে রোল ছিল, ফার্স্টের জন্যই তো দিলাম। আপনি তো ফার্স্টের চিন্তা করতেছেন, আর একটা বাচ্চা তো যারা 20-এর পরে রোল আছে, 30-এর পরে রোল আছে, 50-এর পরে রোল আছে, তাদের বাচ্চারা বাবা মার কী অবস্থা হবে? আমাদের কাছেও ফার্স্ট হওয়া না, এই কম্পিটিশন আমরা গ্রো করছি না। আমরা কী করবো, যে আসলে আগে যে মনোযোগটা ছিল, আগে যে মনোযোগ ছিল, রমজান মাঝে মনোযোগটা একটু পিছিয়ে আছে, সেইটা আগের চেয়ে কতটা ইমপ্রুভ করছে, মানে এখানে 10x ইমপ্রুভ করছে কি না, এইটাকে ফোকাস করা। ঠিক আছে, ধরেই তো আর ফার্স্ট হওয়া যাবে না, বা ধরেই তো আমি এক জাম্পিং আসবো না। তা আমরা ধরেছি এরকম যে মনোযোগ যেন আমার আগের চেয়ে অনেক বেটার
ভালো হয়, যাতে আমি আমার কি বাচ্চাকে এখানে পড়াতেও সাহস পাই, বাচ্চা যেন মজা পায় যে না আম্মু অথবা আব্বু এখানে পড়ে আমার কাছে কেন যেন একটু ভালো লাগে, স্যারদের অ্যাক্টিভিটিগুলো ভালো লাগে, পড়ানো বোঝাইতে ভালো লাগে, সাপোর্ট পাওয়া যায়, সুবিধা মতো টাইমে পড়া যায়, স্যারদের সাথে মন খুলে কথা বলা যায়, এই জিনিসগুলো যেন একটু ওর চেঞ্জ আসে। এই হলো একটা নমুনা। তারপরে আছে পড়ার ভয় কমে যাওয়া। এখন দেখা যাইতেছে কি হবে, পড়তে যায় ভয়, এখন 3 মাস পিছায় গেছে, এখন আর নতুন পড়া শুরু হবে, কিন্তু 1 তারিখ থেকে আজকে থেকে তো স্কুল খোলা, নতুন নতুন টপিক হবে, আবার নতুন চ্যাপ্টার সারা পড়া দেবে সাবজেক্টে, প্রতিদিন 4-5টা সাবজেক্ট পড়াচ্ছে স্কুলে, এখন ওইটা পড়বে, এই যে জানুয়ারি থেকে 3 মাসে যা পড়ে আসছে সেটারও কি করবে, আবার পরীক্ষা সামনে এটাও মাথার মধ্যে ঢুকে বসে আছে, এই ত্রিমাত্রিক দেখা যায় চিন্তা চেতনায় বাচ্চারা ভয়ে ভিতর থেকে ভয় কাজ করে। তখন আমরা এই কাজটা যাতে ওর ভিতরে না হয় এইটা নিয়ে আমরা কাজ করবো, যাতে ভয় নিয়ে কোনো ঝামেলা না হয়। তারপরে রুটিন মাফিক পড়া শুরু করা অভ্যাস হওয়া, ভয়টা তো যাবেই, পাশ করে রুটিন মাফিক পড়ার একটা অভ্যাস তৈরি হবে এই মাসের মধ্যেই, রুটিন ওয়াইজ ও নিজে নিজেই পড়বে, মেনটেন করবে। ঠিকঠাক আছে না সব সাউন্ডটাও, সবাই ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে রুটিন মাফিক পড়া যাবে, মোবাইল স্ক্রিনের উপর আসক্তি কমে যাবে। মোবাইল তো আমরা যারা সন্তানেরা আছো, যারা, আমি তো বারবার এটা তোমাদেরকে কেন বলবো, মাঝে মধ্যে নিয়ে আমি ক্লাসে এটা করাবো, যেহেতু আমার মেয়ে এই মোবাইল নিয়ে দিয়ে মায়ের সাথে গ্যাঞ্জাম করে, আমাকে তো সারাদিন পায় না, এই মোবাইলটা নিব, নিয়ে তারপর কিছু পপুলার গেম আছে তার নিজের মতো, মেয়েদের ক্ষেত্রে আমি জানি না অনেক কত রকমের অ্যাপস আছে, ঘর সাজায়, হ্যাঁ কোথায় টেবিলটা বসাবে, টেবিলের উপরে ল্যাম্পটা দেবে কোথায়, পর্দাটা কোন কালারের হবে, আবার ওটা যদি গেম কমপ্লিট হয়ে যায় আবার একটা মেয়েকে নিয়ে এসে সাজায়, হ্যাঁ নাকে দু দেয়, কানে দু দেয়, নাকে কি করায়, কোন পোশাকে ভালো লাগে, ওইটা আবার স্কোরিং দেয় কিন্তু অ্যাপসের মধ্যে, তুমি আসলে মেকআপ আর্টিস্ট হিসাবে তুমি কত পেয়েছো 100-র মধ্যে র্যাঙ্কিং দেখায়। মানে অ্যাপসও তৈরি করা যে কীভাবে একটা বাচ্চাকে কন্টিনিউসলি অ্যাপটা বারবার রান করায়, দেখেন। তাহলে এটা কি, ওর মনোযোগ ওখানে ওরা নিয়ে গেছে। আমরা পড়াশোনাটাকে যদি একটু এভাবে গেমিফাই করা যায়, এটা তো আসলে একা একা পারবো না, আমরা চাইতেছি চেষ্টা করা, গার্জিয়ান যদি হেল্প করেন, আর বাচ্চারা তোমরাও তোমাদের কেমন ভালো লাগে কোনটা কীভাবে চায় তোমরা আমাদের সাথে মাঝে মধ্যে সহযোগিতা করবা। এভাবে যদি আমরা একটু পড়াশোনাকে এনজয়েবল করতে পারি অ্যাপসের মতো, যে আমি এটা কমপ্লিট করলে এই স্কোরটা পাচ্ছি, তাহলে আমি পরের চ্যাপ্টারটা পড়তে ভালো লাগবে, এই টাইপের আমরাও চেষ্টা করতেছি ইমপ্রুভ করার, তোমাদেরকে নিয়েই করব। তাহলে কি হবে, আমাদের মোবাইলের যে স্ক্রিন আছে সেইটা যদি আমি আমার এই মোবাইলে দিই, যেখানে একটু পরিবারের অ্যাক্টিভিটিগুলো হয়, বিভিন্ন গেমিফাই টাইপের হয়, সেখানে একটু সময় দিয়ে কেরিয়ারে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তা আমরা এটা নিয়েও কাজ করছি, তোমরা দেখবে এটা ওনার সামনে কি মজার মজার জিনিস আসে। আচ্ছা, এখন যারা নতুন তাদের ক্ষেত্রে, এটা আমরা পুরাতনদেরকে আগেও বলেছি, এই স্লাইডটা আমি নতুনদের উদ্দেশ্যে বলতেছি, যারা গার্জিয়ান আছেন তারা বিশেষ করে, এটা আমাদের বাচ্চারা পড়ে এমনভাবে পড়ে বোঝাও যায় না, বই নিয়ে বসে আছে, মোবাইল টোবাইল কিছু নাই, ভিতরে ভিতরে কী করতেছে জানা যাবে। ওই যে মোবাইলটা কেড়ে নিছে না ওরা, মায় আগে আম্মায় মোবাইলটা কেড়ে নেওয়ার পর তুই পড়বি কিনা বল, এবার সুন্দর করে বইতে ধরাই দিছে, টেবিলে যা বসে রয়েছে, পড়তেছে, পাতা উল্টাইতেছে, কি পড়তেছে না পড়তেছে, এই কথাকে আমি বলছি, পড়ছে কিন্তু ওর মন আছে মোবাইলের মধ্যে, কখন ওই মোবাইলটা পাবে, কারণ এই যে কেড়ে নিয়েছে না মায়, আম্মাই তো কেড়ে নিচ্ছে, এখন এটা কি করবে, ওই মাথার মধ্যে ওটা খেলতেছে, বাচ্চাদের তো এটাই হবে, ওরা তো লজিক এত বুঝতে চায় না যে মোবাইল দেখে আমার চোখ কানা হবে, চোখের ঝাপসা হবে, এইটা আমার লজিক না, আমার লজিক হলো আমি ভালো এন্টারটেইনমেন্ট নিচ্ছি, ভালো লাগতেছে, পর একটা বিরক্তিকর জিনিস, এখন মা এটা কেড়ে নিচ্ছে, কী করবে এটা, তার মানে পড়বে ঠিকই, মন থাকবে মোবাইলে, এইটাকে কিভাবে উঠানো যায়, এইটা হলো মেন। তার মানে আমরা এই সমাধানটা কিন্তু এই কেয়ারের মধ্যে পাবো, যে বাচ্চা এই কাজটা আর করবে না। তারপরে মোবাইল নিয়ে কিছু বললে রাগ হয়, না বললে ভয় উঠে যাচ্ছে, তার মানে কি, মোবাইল নিয়ে যদি ডিবেট করা হয় বাচ্চাদের সাথে, অনেক সময় তো ওই দেখা যায় কথার কথা, সন্তান যদি 2-3টা থাকে, মোবাইল যদি একটা হয় আরও মুসিবত হয়, কোনটা থেকে কোনটা দেখবে, একটার পর একটা দেখতেই থাকে, এইটা নিয়ে অনেক ফ্যামিলিতে মোবাইল নিয়ে বাচ্চাদের মধ্যে গ্যাঞ্জাম হয়, বাবা মার সাথে সন্তানের একটু মনোমালিন্য হয় কি না, হ্যাঁ তুমি বাপ হিসাবে বাসায় যাচ্ছে, ওরা আম্মা বলতেছে, তুমি তো কিছুই বলো না, না বলতে বলতে মেয়েরা রাসপর্দা পেয়ে যাচ্ছে, দেখা গেল আমি একটু যদি কড়া করে বলি, হয়তো মন খারাপ করে আমি একটু সুন্দর করে টেকনিক্যালি বলি, ও আমার প্রতি খুশি থাকে। তো এই যে জিনিসগুলোকে বলছে আমি, মোবাইল নিয়ে যেহেতু কিছু বলবে রাগটা করে, এইটা কিভাবে আমরা উঠিয়ে নিতে পারি ওর ভিতর থেকে, আরও অনেক কিছু করা যায়, যেটা করলে মোবাইল সে পড়াশোনাকেই বেশি বেটার মনে করবে, সেটা কিন্তু একা একা হবে না। আবারও বলতেছি, সবাই 3জন, আমরা, আমাদের সম্মানিত অভিভাবক যারা শুনছেন আমাকে, দেখছেন আমাকে, আর আমাদের সাথে যারা তোমরা সন্তান হিসেবে আছো, 3জন মিলে একসাথে কাজ করব। দেখা যাক, আমি যদি আজকে 6-এ পড়ি,
আমি যদি সামনে বছর বলতে পারি তুই জানোস আমি এডু পরিবার এডু কেয়ারে পড়ি, এটা আমরা এভাবে মজা করি ক্লাসের মধ্যে, তাহলে বলো তো তোমার ফিলটাও তো ভালো। এই রকম একটা যেন একটা পুরো জিনিসটা এরকম আমাদের প্রতিষ্ঠানটা হয়, সবাই মিলে এটা করবো যাতে তুমি একটা সময় বড় হবা, যারা 6-এ আসো, 10-এ পড়বা, 10-এ যারা আছো তারা ভার্সিটিতে যাবা, যে আমি এক সময় 2026 সালে ক্লাস 6 এখান থেকে পড়ছি, আজকে 10 বছর হচ্ছে এডু পরিবার এখন অনেক বড় হয়েছে, অনেক কিছু নিয়ে কাজ করে, একটা সময় 6-এর বাচ্চা 16-20 বছর পর তোমার সন্তান এখন এখানে পড়বে। এই প্রতিষ্ঠান তো এভাবেই স্বপ্ন দেখে। এডু পরিবারে কিন্তু একটা স্লোগান আছে, সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। আমি এই জন্য বলি যে আজকে আমার মেয়েও তো 6-এ পড়ে, তো তোর বড় হবি, তারপরে ভালো চাকরি বাকরি করবি, বিবাহ শাদী করবি, তখন তোর সন্তান এডু পরিবারে পড়বে, এই চিন্তা নিয়ে এডু পরিবারকে তৈরি করা হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কথা অন্য প্রসঙ্গে বললাম যে এইভাবে আমরা সবাই মিলে এডু পরিবারকে গড়তে চাই সামনের দিকে। এরপরে মোবাইল কেড়ে নিয়ে যুদ্ধ বাড়ছে, এই জিনিসগুলো প্রবলেম হয়, এবং ছেড়ে দিয়ে নিজের রেকর্ড অপর মানে এই জিনিসগুলো হয় আর কি, ওই অভিযোগগুলো থাকে, তা আমরা এগুলো নিয়েও কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আর সবচেয়ে শেষের দিকে আর ফ্ল্যাট 2টা আছে, তার মানে 30 দিনে আমরা যদি একসাথে এই ত্রিমাত্রিক টিম কাজ করি, আমরা সন্তান, তোমরা, তোমাদের বাবা মা যারা আছো, 3 জন মিলাই যদি আমরা কাজ করি, 30 দিনে কতটুকু অ্যাচিভ করার চেষ্টা করব, নিয়মের মধ্যে আসা শুরু করব। আগে একটু অনিয়ম ছিল, এটা আমরা নিয়ম করে ফেলব, পড়ার ভয়টা কমে যাবে, না পড়তে ভালো লাগা শুরু করবে, অভিভাবক সন্তানের মাঝে একটা ভালো সম্পর্ক বিল্ড হবে, এটা আমরা চাই। তারপরে নিজেকার একা মনেই হবে না, তোমাদের এখানে এত ফোন যাবে, এখান থেকে ভাইয়ারা ফোন দেবে, সাপোর্ট টিচাররা ফোন দেবে, এইরকম আমাদের সাথে, আমরা মাঝে মধ্যে তোমাদের সাথে অনেকের সাথে কথা বলবো, একাকিত্ব মনে হবে না। অনেক অভিভাবকের কথা আমরা শুনি যে স্কুলে যায়, বাবা বাইরে চাকরি করে, মা আমি একা আছি, আমার ছেলেটার নাকি, আমি ভাই একটা বাসায় ভাড়া থাকি, অনেক ফ্যামিলির সাথে কথা বুঝি যে একাকিত্ব অনেক কিছু আছে, যেখানে একটা পরিবারে একাকি ফিল করে। তারপর বাচ্চাটা যারা 6, 7, 8-এ পড়ে, 6 থেকে 8-এর বাচ্চা একটু আবেগপ্রবণ হয় বেশি, তাই না, লজিক তো বোঝে না। তো এরা যদি একাকিত্ব থাকে, স্কুলে যাচ্ছে, জাস্ট বাসায় হাতে একটা টিউটর আছে, অথবা টিউটরও নাই, আম্মা একটু দেখাচ্ছে বা আম্মা জাস্ট পাশে থাকছে, ওই বাচ্চাদের জন্য আরও বেটার ফিল হবে যে না, এখন মানে প্রায় সারা ফোন দিচ্ছে, কথা হইতেছে, নিজের প্রোগ্রেস হইতেছে, গেম টাইপের কিছু হইতেছে, বিভিন্ন অ্যাক্টিভিটিতে ইনভলভ হচ্ছে, ওর সময়টা ভালো কাটবে। আমাদের আরেকটা টার্গেট হচ্ছে যে বাচ্চা স্কুলটাকে ফোকাস করবে আর এডু কেয়ারটাকে ফোকাস করবে, বাসায় টিউটর, অন্য জায়গায় কোচিংয়ে দেয়া, এসব যেন আর না থাকে। এত জায়গায় সময় কই, আমি স্কুলে যাব, স্কুলের পড়াটা ঠিক মতো করবো, এডু কেয়ারে যত কিছু হয় সেটাতে পুরো টাইমটা দিব। আমার মনে হয় যেটা এর বাইরে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের কোনো জায়গায় চিন্তা করতে হবে না। তো যাই হোক, এটা আমাদের নিজেকে একা ভাববে না, ডিজিটাল স্ক্রিন আসক্তি এটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে, দায়িত্বশীল হওয়া শিখবে। আমরা বলছি না অনেক অ্যাক্টিভিটি থাকবে, সন্তানরা পরিবার হতে দায়িত্বশীল হওয়া শিখবে, ফলাফলের উন্নতি সাধিত হবে, যেখানে যে অবস্থায় আছে তার চেয়ে বেটার ইনশাল্লাহ আগামীতে 26 সালের শুরুতে যেভাবেই থাকুক না কোনো বাচ্চা, 27-এ যেন আমার বাচ্চা বেটার পজিশনে থাকে। এই হলো আমাদের 30 দিনের মেইন প্ল্যান। আচ্ছা, তাই আমাদের তো মোটামুটি এটাই হলো আমাদের। আরেকটা স্যার থাকার কথা, হ্যাঁ আরেকটা আছে তো, এই যে তার মানে শেষে কিন্তু আছে আমাদের একেবারে মিটিংয়ের শেষ পর্যায়ে, প্যারেন্টস প্লাস এডু পরিবার কেয়ার। একটু খেয়াল করব, আমার যারা বাবা মা আছেন এখানে সামনে যারা আছেন, আপনারা প্লাস আমরা ইকুয়াল ওয়ান টিম। কি টিম? এই টিমটা আমরা আমাদের সন্তানের জন্য কাজ করবো ইনশাল্লাহ। যারা গার্জিয়ান আছেন আমাকে এ পর্যন্ত দেখছেন, অনেক সময় দিচ্ছেন আমাকে, আপনারা একটু কমেন্টস করেন তো, বাচ্চাকেই বলেন তুমি এটা লিখে দাও স্যারকে, যে আমরা প্যারেন্টস আপনাদেরকে আগে বলেছি আপনাদের সহযোগিতা লাগবেই। ফোন দিও, আপনি ফোনই ধরেন না, দুঃখ লাগে অনেকে প্যারেন্টস আর ফোন দিয়ে ভর্তি করে রেখে দিয়েছে, ফোন করে বিরক্ত হয়, স্যার কি কোন সময় ফোন দিচ্ছে, বাচ্চা তো বাইরে চলে গেছে, বা ওর বাবা আসলে রাতে কথা বলছেন স্যার, অনেক বিরক্তিও দেখেন আমাদের কাছে। অনলাইন জগৎটা ভালো খারাপ মিলাই থাকে, তো অনেক গার্জেনের কাছে আমরা এমন বেহাবও পাই, হয়তো উনি ঘুমিয়েছিল, এখন 11টার সময় কেউ ঘুমাই, আমরা তো জানি না সেটা, এরকম মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি আমাদের সাথেও হয়। তো গার্জেনদের প্রতি অনুরোধ থাকবে একটু সহযোগিতা, মানে আপনি তো ভর্তি করিয়েছেন বাচ্চাকে বেটার করার জন্য, এখন সহযোগিতার সময় যদি অসহযোগিতা পাওয়া যায় তাহলে তো খুবই আমাদের, অনেক অভিভাবক এরকম আছেনও, কিছু মনে করবেন না, আমি সবাইকে উদ্দেশ্য করেই বলছি যে আমরা প্যারেন্টস মানে আপনাদেরকে আগে রেখেছি, আমি আপনাদের প্রথম সহযোগিতা লাগবে। ফোনটা তো আপনার কাছে যাবে, আপনার ফোনটা দিয়ে আপনার বাচ্চা পড়াশোনা করবে,
তার মানে আপনাকে তো আমার প্রথমে টার্গেট রাখতে হবে। তো বাচ্চার বাবা মাকে বলছে আপনাকে রাখবে এডু কেয়ার, এডু পরিবার কেয়ার, মানে আমরা যারা 100 জন আপাতত আছি আমাদের টিমকে আরও 200 জনের উন্নতি করব। এখন ফাইন্যান্সিয়াল অনেক বিষয় থাকে, তাই তো একবারে তো বাড়ানো যাবে না, তাদের বসতে দিতে হয়, লজিস্টিক দিতে হয়, অনেক বিষয় আছে। তা আমরা 100 জন দিয়ে শুরু করি, দেখা যাক আপনার পাশে থাকলে আরও সহজ হবে। প্লাস ওয়ান টিম, একটা টিম হবে, দেন এই টিম থেকে আমাদের বাচ্চাদেরকে একসাথে আমরা ইনশাল্লাহ ইমপ্রুভ করছি। ঠিক আছে সব কিছু মাশাআল্লাহ, এখনও পর্যন্ত সঠিকভাবে ক্লাসটা দেখা যাচ্ছে। তার মানে আপনি বাবা মাকে আমরা বলছি আপনি জাস্ট ঘরে বসে সাপোর্টটা দেন, ফোনটা দিয়ে পরে ধরবেন, একটু স্যারেরা যেটা বলে শুনবেন, একটু বাচ্চাকে একটু কথা বলবেন, আপনার সাথে বসে পাশে বসে সময় দিবেন। এগুলো যদি করেন, এই ঘরে বসেই কাজটাই করেন, আর কিছু না, তাহলে কী হবে, আমরা বাইরে গাইড করব, বাকিটা আমাদের টিম করবে, আপনি শুধু এটুকু করেন। তারপরে কি হবে, একসাথে যদি আমরা কাজ করি ইনশাল্লাহ টিম আকারে, তাহলে আমাদের বাচ্চা অবশ্যই ইনশাল্লাহ 26 সালে যেটা আছে সেটা শেষে যা পরিবর্তন হবে, 27-এ আমি আমার সন্তানকে নতুন একটা জায়গায় নিয়ে দেখতে পারবো ইনশাল্লাহ। তো এটা আমি তো ইনশাল্লাহ বলছি, আপনারা একটু কমেন্টস করেন, দেখেন আপনাদের ইনশাল্লাহটা একটু দেখতে চাই। যারা একটু গার্জিয়ান আছেন একটু বাচ্চাকেই বলেন তুমি ইনশাল্লাহ রেখে দাও, স্যার দেখুক। আমরা একটু প্রত্যেকটা ক্লাস ওয়াইজ দেখবো ইনশাল্লাহ কারা কারা একসাথে কাজ করবো ওয়ান টিমের সাথে। ক্লাস 6-এ দেখি, 9-10-এর বাচ্চারা দ্রুত ফার্স্ট ইনশাল্লাহ। 6, 7, 8 তো ওরা একটু ছোটো, তো ছোটো যারা আছে গার্জিয়ান আছে না সাথে, গার্জিয়ান একটু ইনশাল্লাহ রেখে দেন না, ও যদি না পারে আপনি রেখে দেন। বাবা মাকে আমরা একটু ট্রেনিং করাবো, অনেক বাবা মা তো একটু দূরে থাকেন, আমরা এবারও চিন্তা করছি বাবা মাকে একটু অনলাইন ট্রেনিং দিতে হবে। আপনি যদি ট্রেনিং না নেন বাচ্চাকে টেক কেয়ার করবেন কীভাবে, একটু বেসিক তো জানা দরকার, তা আমরা সেগুলো শিখবো ইনশাল্লাহ। সবাই আছে তো ইনশাল্লাহ, দেখা যাচ্ছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা যেহেতু সব 6, 7 একসাথে আমাকে দেখতে পাচ্ছেন, একসাথে আমরা লাইভটা করছি, সব ক্লাস আলাদা আলাদা লিঙ্ক দেওয়া আছে, তো সবাই ইনশাল্লাহ দেখে খুশি হইলাম যে না আমরা চেষ্টাটা করি, আল্লাহ তাআলা আমাদের চেষ্টার উপর যতটুকু আমাদের ফলাফল আছে সেটা অবশ্যই দিবেন। কোরআনে একটা আয়াত আছে সূরা আন-নাজমের মধ্যে, ওয়াল্লাইসা বিল ইনসানি ইল্লা মা সাআ, তার মানে তোমরা যতটুকু কষ্ট করবে ঠিক অতটুকুই তোমরা ফলাফল পাবে। তা আমাদের কষ্ট আমরা করি, একসাথে করি, দেখা যাক আমাদের সন্তানের জন্যই তো করবো। অন্তত 26 সালে একসাথে কাজ করি, 27-এ বেটার কিছু পাওয়ার জন্য। আগামীকাল যারা পুরাতন আছো, যারা জানুয়ারি থেকে আমাদের বা গত বছর পড়েছো, তাদের আগামীকাল যে ক্লাসটা আছে 6, 7, 8, 9, 10, তোমাদের ক্লাস যথারীতি রুটিন অনুযায়ী শুরু হবে। তোমরা রেডি থাকবা। যারা পুরাতন আছো, যারা মার্চের 1 তারিখ থেকে ভর্তি হয়েছেন আমাদের 99 টাকার অফারে, 99 টাকা অফারে, আমরা চাচ্ছি আপনাদেরকে আরও একদিন আমাদের সাথে সময় দেয়া, বাচ্চা কীভাবে ক্লাস করবে, কিভাবে জয়েন করবে, কিভাবে ভিডিও দেখবে। অনেক অভিভাবক এখন আননোন আছেন, জানেন না, তাদেরকে আরও একটা দিন আমরা একটু শিখায় পড়ায় নেই ইনশাল্লাহ। পরের দিন থেকে আপনাদের কাছে আমরা যে রুটিন দিব, একসাথে আমরা ক্লাস করব, সাপোর্টটা কিভাবে নিব, সব কিছু আগামীকাল এবং পরশু দিনের বেলায় 2 দিন আপনাদের কাছে আমরা কাজ করব, আপনার সাথে কথা বলবো। আর ফর্মটা তো সবাইকে নিয়েই কাজ করব, সব মেলায়। নতুন যারা আছো, মার্চে যারা 99 টাকাতে ভর্তি হচ্ছে, 1 তারিখ থেকে এই 31শে মার্চ পর্যন্ত তোমাদের তো আত্মীয়স্বজন থাকে, ভাই ব্রাদার থাকে, বন্ধুবান্ধব থাকে, 99 টাকা দিয়ে আমাদের এই এত সুন্দর যে আয়োজন, 31 তারিখ রাত পর্যন্ত এই সুযোগটা আছে, তারপরে আবার 990 টাকা চলে যাবে। তো এইটা আমরা কি করব, এইটা 2 দিন পরে তোমাদেরকে, তার মানে 29 তারিখ আজকে চলে যাচ্ছে, 30 তারিখে একটু তোমাদেরকে 1-by-1 শেখানো, কীভাবে জুমে লিঙ্ক করে অ্যাটেন্ড করবা, কীভাবে ক্লাস দেখবা, কীভাবে হোমওয়ার্ক, এগুলো বেসিক কিছু কাজ আছে আর বাকি আছে। আর আগামী 31 তারিখ থেকে আমাদের যথারীতি সবাই একসাথে ক্লাস করবে ইনশাআল্লাহ। অনেক কষ্ট করে সময় দিয়েছেন, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা, বাচ্চারা এবং সন্তানদের কাছে অনুরোধ থাকবে আমরা যেটা একসাথে শুরু করতে চাচ্ছি আমরা যেন সেটা সুন্দরভাবে শেষ করতে পারি এই একটা মাসে। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।